আমি অসীম এবং আমার আইসপার্ক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তো আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। যদি কোনো বাংলাদেশি দর্শক আমার এই ভিডিওটা দেখেন, অতি অবশ্যই আপনাদের জানাশোনা লোকজনকে এটা শেয়ার করবেন। কারণ ইউনিশ সরকার লাস্ট 8-10 মাসে বাংলাদেশকে এতখানি পিছনে ফেলে দিয়েছে যে প্রায় 10 বছর পিছনে ফেলে দিয়েছে। সেই জন্য আপনাকে ইউনিসের হাত থেকে বাঁচতে হবে, বাংলাদেশকে নতুন করে গড়তে হবে। এবার ভিডিওতে ফেলা যাক। পাকিস্তানকে ভারত যেভাবে অ্যাটাক করেছিল, বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু ঠিক উল্টোটা হবে। কারণ পাকিস্তান এবং বাংলাদেশের সিনারিও কিন্তু সম্পূর্ণ আলাদা। ব্যাপারটা একটু সরল ভাষায় বোঝানোর চেষ্টা করছি। পাকিস্তানের ক্ষেত্রে ভারতের যে টার্গেট ছিল টেরোরিস্ট এবং টেরোরিস্টদের ট্রেনিং ক্যাম্প, এবং তারপরে পাকিস্তানের সেনাবাহিনীর স্থাপনা। ভারত 3 দিনের যুদ্ধে যা যা প্ল্যান করেছিল ঠিক সেইভাবে ধ্বংস করতে সক্ষম হয়েছে। কারণ ভারতের মূল শত্রু ছিল পাকিস্তান সেনাবাহিনী এবং আইএসআই। কারণ ইন্ডিয়া যেটা প্ল্যানিং ছিল যে টেররিস্ট মারবো, আবার নতুন করে টেররিস্ট তৈরি হবে, কিন্তু টেররিস্টে যারা মদত দিচ্ছে, আজ 10টা টেররিস্ট মরবে তো কাল 15টা টেররিস্ট তৈরি হবে। কারা তৈরি করছিল পাক সেনাবাহিনী এবং আইএসআই। সেই জন্য আমাদের মানে ব্যাক এন্ডে টার্গেটই ছিল পাকিস্তান সেনাবাহিনী এবং আইএসআই। যাই হোক, পাকিস্তানের সরকার এবং জনগণ কিন্তু ভারতের টার্গেট ছিল না। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ঠিক উল্টোটা। বাংলাদেশের সেনাবাহিনী কোনোভাবেই ভারতের টার্গেটে নেই। তাহলে আছে কারা? প্রথম বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, এবং দ্বিতীয় হলো ইসলামিক জিহাদিরা, যারা কথায় কথায় বলে ইনশাল্লাহ হাম জিহাদ করেঙ্গে। সাধারণত পৃথিবীতে যত যুদ্ধ হয় সেটা জেনারেলি দুই দেশের সেনাবাহিনী এবং সরকারের সাথে হয়। কিন্তু বাংলাদেশে তো কোনো নির্বাচন সরকারই নেই, এবং ভারত ইউনিস বাহিনীকে কোনো সরকারই ভাবে না। ফ্র্যাঙ্কলি স্পিকিং, ইউনিস বাহিনীকে বিলকুল কোনো গভর্নমেন্ট ভাবে না। যেমন প্যালেস্তানে হামাস, লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুতি চালায় সরকার, ঠিক এই অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে চালাচ্ছে, যারা কিনা নির্বাচিত সরকারকে বিদেশি শক্তির সাহায্য নিয়ে দেশ ছাড়া করে জোর জবরদস্তি মসনাদে বসে। আরে ইউনিস তো নিমিত্ত মাত্র, উনি তো একজন পাকিস্তানের আইএসআইয়ের পোষ্যভৃত্ত। সেই জন্য ভারত টার্গেট করবে সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা এবং ইসলামী মৌলবাদীদের ডেরা বা স্থাপনা। এর সাথে সব থেকে যেটা প্রাইম টার্গেট হবে সেটা হলো ল্যান্ড ক্যাপচারিং অফ রংপুর ডিভিশন অ্যান্ড চিটাগাঁও ডিভিশন। এটা ডিপেন্ড করছে যুদ্ধ যেমনভাবে এগোবে সেইভাবে। ভারতের জনগণ এবং সরকার প্রথমে কিন্তু প্রচুর কম্প্রোমাইজ করে। আমরা ইন্ডিয়ানরা প্রচুর সহ্য করতে পারি, কিন্তু যখন সহ্য লিমিটের বাইরে চলে যায় তখন ভারত কিন্তু ভয়ঙ্কর উঠে হয়ে। আপনারা দেখবেন যে ভারত যখন অ্যাটাক করে, সরকারের সাথে যে গভর্নমেন্টে থাকুক, সরকারের সাথে বিরোধী পক্ষ এবং জনগণ ভারতকে পূর্ণ সহায়তা করে। এটা ভারতের ক্যারেক্টার। কারণ ইন্ডিয়ানরা ভাবে আগে দেশ তারপরে ধর্ম। ইউনিস এবং তার সাঙ্গপাঙ্গ সাথে সমস্ত গভর্নমেন্ট স্পন্সর মেন স্ট্রিম এবং সোশ্যাল মিডিয়া যেভাবে দিনের পর দিন ভারতকে অপমান করে আসছে, এবং যেভাবে দিনের পর দিন উল্টোপাল্টা খবর প্রচার করছে, সেটার লিমিট কিন্তু অনেকদিন আগেই ক্রস করে গেছে। আজ বলছে 7 সিস্টার দখল করব, কাল বলছে বাংলা, বিহার, উড়িষ্যা দখল করব, কলকাতা গুয়াহাটিতে আত্মঘাতী হামলা চালাবো, আরও কত কী। পৃথিবীর কোনো দেশ এই ধরনের হুমকি মেনে নেবে না। সুতরাং বাংলাদেশকে অ্যাটাক করা ছাড়া ভারতের হাতে আর কোনো রাস্তা নেই। এখন বাংলাদেশের বাঁচার কিন্তু একটাই রাস্তা, যদি ইউনিস নিজে থেকে পদত্যাগ করে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়ে দেয়, তবেই বাংলাদেশে অ্যাটাক এড়াতে পারবে। এখন চয়েস আপনাদের, জিহাদ করবেন না দেশকে বাঁচাবেন। খুবই মূল্যবান তথ্য দিলাম, পারলে কাজে লাগাবেন। শুভেচ্ছা রইল। কারণ বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া জনগণ এখনও ভারতকে নিজেদের বন্ধু ভাবে, কিন্তু আজ ইসলামিক জিহাদিরা বাংলাদেশকে চরম বিপদের মধ্যে ফেলে দিচ্ছে। তো দর্শক, আজকের জন্য এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকে
তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করবেন। জয় হিন্দ, বন্দে মাতারম।